গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, আজকাল পরশুর রবিবাসরীয় পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে এবং গতকাল অর্থাৎ শনিবারের সন্ধ্যের পর্বেই আমরা বলেছিলাম যে আজ রবিবার যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ রাত পোহালেই শ্রাবণের তৃতীয় এবং বিশেষ এই সোমবার, এবং তা নিয়ে আমরা কথা বলবো। তার পাশাপাশি আরও অনেক কিছু রয়েছে আজকে আলোচনার ঝুলিতে, তাই একদম আমি কথা বাড়াবো না। শুরুতেই যিনি উপস্থিত রয়েছেন স্টুডিও থেকে সরাসরি, যার ৩৪ বছরের বেশি সময়ের অভিজ্ঞতায় পিন পয়েন্ট প্রেডিকশন, নক্ষত্র চর্চায়, ক্যারিয়ার কাউন্সেলিংয়ে অ্যাক্ট এবং অদ্বিতীয় শ্রী গোপাল ভট্টাচার্য দাদা রয়েছেন স্টুডিও থেকে সরাসরি। দাদাকে স্বাগত। উত্তর ভারতের ক্যালেন্ডার যেহেতু পূর্ণিমান্ত ক্যালেন্ডার, তো দেখো কাশী, বেনারস বা এই সমস্ত জায়গায় শ্রাবণ মাসের লাস্ট সোমবার কিন্তু কালকে। আচ্ছা, শ্রাবণ মাসের লাস্ট সোমবার কালকে। আবার আমাদের কিন্তু শ্রাবণ মাসের লাস্ট সোমবার কিন্তু ৪ তারিখ নয়, আমাদের কিন্তু শ্রাবণ মাসের লাস্ট সোমবার হচ্ছে এই সোমবারের পরের সোমবার, মানে ১১ তারিখ। তো এই যে পূর্ণিমান্ত ক্যালেন্ডার আর অমান্ত ক্যালেন্ডার সাউথ ইন্ডিয়ানরা ফলো করে। অমান্ত ক্যালেন্ডার অনুযায়ী আবার ওদের শ্রাবণ মাসের লাস্ট সোমবার কিন্তু ১৮ তারিখ। হ্যাঁ, তো কিন্তু এই যে তিনটে পঞ্জিকা অনুযায়ী এই শ্রাবণ মাসের যে সোমবারগুলো হিট করছে সেটা হচ্ছে এই দ্বিতীয় সোমবার এবং তৃতীয় সোমবার। নট অনলি দ্যাট, কালকে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, কালকে যারা শ্রাবণ মাস করবেন, শ্রাবণ মাসের সোমবার যারা করবেন, কালকে কিন্তু একাদশী ১১:৪২ পরে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকায় শুরু হচ্ছে। আর শিব পূজা একাদশীতে নাস্তি, অর্থাৎ একাদশীতে শিবের পুজো করতে নেই। তো সেই কারণে কালকে যারা উপাচার করবেন, শ্রাবণ মাসের উপাচার করবেন, তৃতীয় সোমবারের উপাচার করবেন, কালকে তো অত্যন্ত শক্তিশালী তৃতীয় সোমবার, অনেকে আবার চতুর্থ সোমবারও মানবে, শেষ সোমবারও অনেকে মানে। তো যাই হোক, কালকের সোমবারটাও খুব শক্তিশালী সোমবার, কিন্তু ওই একাদশীর আগে উপাচারটা করতে হবে। আচ্ছা, আমি তোমাদেরকে বলেছিলাম প্রথম ভাগ্যলক্ষ্মী প্রদীপ। ভাগ্যলক্ষ্মী প্রদীপ কখন দিতে হয়? মা লক্ষ্মীর সামনে দিতে হয়। ধনতেরাসের সময় বা কোজাগরী লক্ষ্মী পুজোর সময় আমি শিখেছিলাম না যে কলা পাতার মধ্যে একদম 3টে মাটির প্রদীপ দিতে হবে। শেষ প্রদীপে থাকবে সৈন্ধব লবণ, তার উপরের প্রদীপে থাকবে লবঙ্গ, আর শেষ ৩ নম্বর প্রদীপটা মানে সৈন্ধব লবণের ওপরে আমরা একটা প্রদীপ দেবো, সেটা হবে লবঙ্গের। তারপরে লবঙ্গ দিয়ে পুরো করব। তারপরে যে প্রদীপটা হবে সেটা ঘিয়ের প্রদীপ দিয়ে মা লক্ষ্মী, এটাকে বলে ভাগ্যলক্ষ্মী প্রদীপ। এরকম অনেক ধরনের প্রদীপ হয়। তোমাদেরকে আর একটা জিনিস বলি যে আমাদের শিব শক্তি প্রদীপও হয়। আচ্ছা, সর্ব মনস্কামনা পূরণ, আপনার যা মনস্কামনা, সর্ব মনস্কামনা পূরণের শিব শক্তি প্রদীপ, এটা শ্রাবণ মাসে প্রদান করতে হয়। হ্যাঁ, শিব শক্তি প্রদীপ, তাহলে তোমার সমস্ত ধরনের মনস্কামনা পূর্ণ হয়। যেমন ভাগ্যলক্ষ্মী প্রদীপ আছে, তেমন শিব শক্তি প্রদীপ আছে। আর শিব শক্তি প্রদীপ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বা চতুর্থ সোমবার আপনারা কিভাবে দেবেন সেটাকে নিয়ে আজকে বলি। দেখুন, প্রথমে দেখুন একটা পাত্রের মধ্যে দেখুন আমি ধান দিয়ে দিয়েছি, শিবশক্তি প্রদীপ। দেখুন এই পাত্রের মধ্যে যদি এরকম উঁচু স্ট্যান্ড না পান, আপনারা কোনো থালার মধ্যেও দিতে পারেন। দেখতে পাচ্ছেন ধান দিয়ে দিয়েছি, শিবশক্তি প্রদীপ। এবারে একটা নারকেলের মালা অর্ধেক করে নিয়েছি। দেখুন এই যে এটা হচ্ছে নারকেলের মালা, এই নারকেলের মালাটাকে অর্ধেক করে নিয়েছি। হ্যাঁ, দেখুন এখানে 4টে আমি ওই যেহেতু এটা 4 প্রদীপ বলে, ধর্ম অর্থ কাম মোক্ষ। আচ্ছা, 4টে সুতো সলতে দিয়ে এই প্রদীপটা ধরাতে হবে। আচ্ছা, হ্যাঁ, খুব খুব মানে ভাগ্য বৃদ্ধির জন্য, সৌভাগ্য বৃদ্ধির জন্য, মনস্কামনা পূর্ণের জন্য এই প্রদীপ খুব আদর্শ। এখানে দেখুন 1, 2, 3, 4, 4টে জায়গায় আমি সলতে দেওয়ার জন্য একটুখানি করে কেটে দিয়েছি। এখানে একটা সিঁদুরের ফোঁটা দিয়েছি, আর একটা সাদা চন্দনের সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে ফোঁটা দিয়েছি। শিব এবং শক্তি, শিব এবং শক্তি, শিব এবং শক্তি, শিব এবং শক্তি, মা দুর্গা এবং শিব। এইটাকে আমরা এইভাবে ধানের ওপরে এইভাবে রাখবো শিব শক্তি প্রদীপটা দিতে গেলে। এবার তার মধ্যে আমরা 4টে সলতে পাতা দিয়ে দেবো, এই 4টে সলতে দিয়ে দেবো। যেমন প্রদীপের যেমন সলতে হয় 1, এখানে একটা হচ্ছে 2, এখানে একটা হচ্ছে 3, আর এখানে একটা হচ্ছে 4, 4টে সলতে দিয়ে দেবো। হ্যাঁ, এটাকে বলে শিব শক্তি প্রদীপ। 4 প্রদীপ এইভাবে শ্রাবণ মাসে দিতে হয়।
এবং প্রদীপটাকে আমরা এবার সর্ষের তেল দিতে পারি, তার মধ্যে আমরা সর্ষের তেল ঢালতে পারি বা ঘি দিতে পারি, যে যেটা ভালো বোঝে সে সেটা দেবে, যাদের যেটা এবার দেওয়ার পরে আমরা প্রদীপগুলোকে জ্বালাবো। আচ্ছা, হ্যাঁ, তারও মন্ত্র আছে, যে মন্ত্র যদি না জানেন বলার দরকার নেই, শুধু প্রদীপগুলোকে জ্বালাবেন। অগ্নির জ্যোতি, রবির জ্যোতি, চন্দ্রের জ্যোতি তথৈব চ জ্যোতিষাং উত্তমাং দেব দীপয়ং প্রতিগীর্যতাম। এটা হচ্ছে প্রদীপ জ্বালানোর মন্ত্র। বা যদি মন্ত্র মনে করুন আপনার এত মনে থাকবে না, মন্ত্র যদি মনে থাকে তো খুব ভালো। অগ্নির জ্যোতি, রবির জ্যোতি, চন্দ্রের জ্যোতি তথৈব চ জ্যোতিষাং উত্তমং দেব দীপয়ং প্রতিগীর্যতাম। যদি মন্ত্র না মনে থাকে কিচ্ছু করতে হবে না, শুধু প্রদীপগুলোকে সর্ষের তেল দিয়ে ভালো করে 4টে প্রদীপ চারদিকে জ্বালিয়ে দেবেন। 4টে প্রদীপ চারদিকে জ্বালিয়ে দেওয়ার পরে 4টে ফুল এখানে একটা একটা করে দেবেন। হ্যাঁ, 4টে প্রদীপের উদ্দেশ্যে 4টে ফুল, 1 2 3 4, 4টে ফুল আমরা শিব শক্তির উদ্দেশ্যে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আমরা একটা বেলপাতা দেবো। আচ্ছা, এই বেলপাতাটা কোথায় দিতে হবে? এই মাঝখানে ত্রিদলং ত্রিগুণাকারং ত্রিনেত্রঞ্চ ত্রয়াউদম ত্রিজন্ম পাপ সংহারং একবিল্লং শিবার্পণম। দেখুন কি বলছে, ত্রিদলং। বেলপাতাটা কি 3টে দল, সেজন্য বলছে ত্রিদলং। ত্রিগুণাকারম, বেলপাতার মধ্যে 3টে গুণ রয়েছে, সত্য রজতম। ত্রিদলং ত্রিগুণাকারং ত্রিনেত্রঞ্চ ত্রয়াউদম। বেলপাতা হচ্ছে ভগবান শিবের ত্রিনেত্র স্বরূপ। ত্রিনেত্রঞ্চ ত্রয়াউদম ত্রিজন্ম পাপ সংহারং একবিল্ল শিবার্পণম। ভগবান শিবকে যদি একটা বেলপাতা অর্পণ করা যায় শ্রদ্ধা সহকারে, তাহলে সেই কি বলে ত্রিজন্মের পাপ, 3 জন্মের পাপ নষ্ট করে। তো এইভাবে আমরা দিয়ে বেলপাতাটা দিয়ে আমরা একটুখানি প্রদীপটাকে জ্বালিয়ে এইভাবে আমরা একটু ভগবানের কাছে আরতি করব। এবং তার সঙ্গে আমরা আমাদের যে মনস্কামনা রয়েছে, মনে করুন আপনার বিয়ে হচ্ছে না, মনে করুন আপনার চাকরিতে উন্নতি হচ্ছে না, প্রমোশন হচ্ছে না, পদোন্নতি হচ্ছে না, ভালো কিছু হচ্ছে না, যদি একটা মনস্কামনার জন্য একটা প্রদীপ, 2টো মনস্কামনা যদি থাকে 2টো প্রদীপ দিতে হবে। আচ্ছা, এক একটা মনস্কামনার জন্য এক একটা প্রদীপ সাজাতে হবে, এক একটা প্রদীপ। এবার বাড়িতে যদি 4টে সদস্য থাকে তাহলে 4 জনের জন্য 4টে প্রদীপ, মানে একটা নারকলকে যদি দুভাগে করা যায় তাহলে 2টো হয়ে যাচ্ছে। 4 জন যদি থাকে তা 2টো নারকেলের মালাকে এরকম ভাবে অর্ধেক কেটে নিয়ে অর্ধেক, তারপরে এই প্রদীপটা দিতে হবে। এইটা শ্রাবণ মাসের, এটাকে বলা হয় শিব শক্তি প্রদীপ। 4 প্রদীপ, ধর্ম অর্থ কাম মোক্ষ, এবং সর্বধরনের মনস্কামনা পূর্ণ করে, বাধা কাটায়, দুঃখ কাটায়, দারিদ্রতা কাটায়, দৈন্যদশা কাটায়, সৌভাগ্য প্রদান করে। যদি আমরা শ্রাবণ মাসের 3য় সোমবার কালকে এই প্রদীপটা যদি দিতে পারি, নতুবা যদি যারা কালকে না পারবে একান্তই, তাহলে তারা 4র্থ সোমবার দেবে, শেষ সোমবার তো রয়েছে। হ্যাঁ, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমি তো ভগবান শিবের জন্য আপনাদের অনেক কিছুই শিখিয়েছিলাম, কিভাবে জল দিতে হয় শিবলিঙ্গের ডান দিকে, প্রথমে গণেশ, বাঁ দিকে কার্তিক, মাঝখানে অশোক সুন্দরী, তারপরে আমরা দেব শিবলিঙ্গের যে মাঝ বরাবর যেখানে দুর্গাকে, তারপরে শিবকে, তারপরে বাসুকীনাথকে, আর চারদিকে জল দিতে হয় নন্দীকে। এইভাবে শিবকে দিতে। আর একটা জিনিস, যদি এত কিছু না পারেন, আপনাদের বাড়িতে যদি তুলসী যদি টব থাকে, সেখানে একটা মাটির শিব করে দেবেন ওই তুলসী টবের মধ্যে। বা যদি মনে করুন বাড়িতে বেল গাছ থাকে কারো, বেল গাছের মধ্যে একটা ছোট্ট মাটির যতটুকু পারবেন, এরকম একটা, ওই আমরা সমুদ্রে খেলতে গেলে আগে বানাতাম না বালির একটা পাহাড়, ওরকম একটা ছোট্ট যতটুকু পারবো করবো। তাতে আমরা বেলপাতা দেবো, তাতে আমরা জল দেবো, তাতে আমরা ধূপ দেবো, তাতে আমরা দীপ দেবো, তাতে আমরা কিছু ভোগ প্রসাদ দেবো। দেওয়ার পরে পুজো হয়ে গেলে আবার জল ঢেলে পুরো ওখানে মাটিতে মিলিয়ে দিতে হবে। এটাকে বলে পার্থিব শিব পূজা। এটাও কিন্তু 3য় সোমবার এবং 4র্থ সোমবারের জন্য খুব আদর্শ। মানে তুলসী গাছের যে টবের মধ্যে যদি আমি মাটিটাকে আমি এমনি করে নিয়ে একটা শিবলিঙ্গ বানিয়ে দিলাম, আমি এত কিছু উপাচার করতে পারছি না, হ্যাঁ, এত আয়োজন করতে পারছি না, বেল গাছের গোড়া আমি একটা শিবলিঙ্গ বানিয়ে দিলাম, বানিয়ে নিয়ে তার মধ্যে একটু জল দিলাম, তার মধ্যেই বেলপাতা দিলাম, তার মধ্যেই ফুলমালা দিলাম, তাকেই ধূপধুনো দেখালাম, তাকেই সমস্ত কিছু দেখিয়ে পুজো করার পরে আবার তার মাথায় জল দিয়ে পুরো মাটিটাকে মিশিয়ে দিলাম। এইভাবে যদি শ্রাবণ মাসে পার্থিব শিবের পুজো করা যায়, দারিদ্র দুঃখ সমস্ত কিছু মানে চলে যায়। তো এই 2টো উপাচার আমি বললাম। আর আজকে তো অনেকগুলো বিষয় দেখো বলার আছে, অনেকগুলো বিষয়। প্রথম হচ্ছে শ্রাবণ মাসে আর একটা উপাচার বলবো, এটা উপাচারটা বলেই নি। দেখো, আমি যেমন শ্রাবণ মাসের একটা উপাচারে করি কি, আমাদের বাড়িতে প্রত্যেকবারে কিছু খুচরো পয়সা নিয়ে নিই।
হ্যাঁ, এই খুচরো পয়সা যত কয়েন আছে বাড়িতে এটা এরকম পাত্রের মধ্যে নিয়ে নিন, যত এরকম একটা কৌটোর মধ্যে দিয়ে দিন, সেইগুলোকে যত কয়েন আছে, দেখুন এখানে কয়েন আছে, এই কয়েন যেগুলো রয়েছে এটাকে ভালো করে ভালো করে গঙ্গা জল বা ভালো জলে ধুয়ে দিন। আর ভগবান শিবের ওপরে যে বেলপাতাটা আপনি চড়িয়েছেন সেই বেলপাতাটা এর মধ্যে দিন, এই কয়েনের মধ্যে দিয়ে ভগবান শিবের পায়ে এটাকে ছুঁয়ে বাড়ির উত্তর দিকে যে কোনো জায়গায় রাখুন এই কৌটোটাকে। শ্রাবণ মাসে উত্তর দিকে নর্থ কর্নারে এই কৌটোটাকে রাখুন। যত বেশি কয়েন দিতে পারবেন, আমি তো অল্প কয়েন দেখি যেখানে, যত বেশি কয়েন যা আছে খুচরো, যাটা 8টা থাকুক, 10টা থাকুক, 20টা থাকুক, 50টা থাকুক, 100টা থাকুক, এইটা দিয়ে ওই শিব পুজোর বেলপাতাটা নিয়ে এই কয়েনগুলোকে আগে ভালো করে শুদ্ধ করে দিতে হবে। নিয়ে আমি এরকম সৌভাগ্য প্রদীপ দিয়ে আমি ভগবান শিবের উত্তর দিকে যে কোনো জায়গা আমি রাখবো, দেখা গেলেও অসুবিধা নেই, অথবা লুকিয়েও রাখতে পারেন। এতেও কিন্তু অর্থ সম্পত্তি বৃদ্ধি পায়, ভালো কর্মের সুযোগ আসে, আর্থিক উন্নতি হয়। এই 3টে উপাচার আমি বললাম, যে কোনো একটা উপাচার আপনারা করতে পারেন। একটা ফোন রয়েছে, নিয়ে তারপর আবার বাকি আলোচনায় যাব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি ওই বাঁকুড়া থেকে বলছি। আমার মেয়ের ব্যাপারে জানবো, সোনালী মুখার্জি। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থটা বলুন। মেয়েটার ডেট অফ বার্থ হচ্ছে 22/9/2000। 22/9/2000। সময় 9:59। 9:59 AM না PM? AM। জন্মস্থান কোথায়? জন্মস্থান ওই বাঁকুড়ার কাছে বিষ্ণুপুর আছে। হ্যাঁ, বিষ্ণুপুরে জন্ম, শুক্রবার জন্মবার ছিল। পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে? হ্যাঁ, আমার পিসির মেয়ের উনি ব্যবস্থা করে দিয়েছিলেন, দিয়ে আজকে যাচ্ছিল ওই যোগাযোগ, খুবই চতুর্দিকে দেখা হচ্ছিল, ওনার কাছে যে উপকৃত হয়েছি আর কি। উপকৃত কি হচ্ছিল? বিয়ে আমার পিসির মেয়ে একজন গেছিল। হ্যাঁ, আমার পিসিমার কি সমস্যা নিয়ে এসেছিলেন? সমস্যা হচ্ছিল ওনার ওই মেয়ের বিয়ে চতুর্দিকে মানে যোগাযোগ হচ্ছিল, এ হচ্ছিল, কিন্তু কোথা তো বিয়ে ঠিক হচ্ছিল না। আচ্ছা, তারপর ওনার কাছে যে উনি মানে উপকৃত হয়েছেন, সেই সূত্রে আমিও পিসিমার সাথে যে যোগাযোগ করি, সেই ব্যাপারে অনেকদিনই দাদার সাথে ফোন লাগাবার চেষ্টা করছি, কিন্তু পাচ্ছিলাম না। আজকে মানে খুব ভাগ্য ভালো বলে দাদার ফোনটা পেয়েছি আর কি। যাই হোক, বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, দেবগণে আপনার মেয়ের জন্ম, এইটা হচ্ছে হরোস্কোপ বা জন্মছক। হ্যাঁ, এখন বয়স তাহলে কত হচ্ছে? এখন বয়স 25 চলছে। আচ্ছা, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কেতু, মাঝে মাঝে গলার সমস্যা, টনসিলের সমস্যা বা দাঁতের সমস্যা বা ইএনটির প্রবলেম, এগুলো কিন্তু মেয়ে ভোগ করবে। হ্যাঁ, দ্বিতীয় কেতু থাকলে হবে ইএনটির প্রবলেম। 3 নম্বর হচ্ছে যে লগ্নের সপ্তম স্থানে বৃহস্পতি এবং শনি, এটা একটা খঞ্জগুরু দোষ তৈরি করে, যেটা ভালো না। খঞ্জগুরু দোষ যদি তৈরি হয়, ভালো চাকরি বা মনোমতো চাকরি পেতে চাকরি হতে চায় না। নার্সিং কমপ্লিট করেছে, 3 বছর এডুকেশন করে আর 1 বছর এক্সপেরিয়েন্স করে বাড়ি এসেছে। তো চাকরি পাচ্ছে না তো? না, চাকরি পাচ্ছে না। আমরা বিবাহের ব্যাপারেও খুব চিন্তিত আর কি, যদি বিবাহ যোগ আছে বা কিছু যদি একটু দেখুন তার সাথে কেরিয়ার। চাকরির জায়গাটা ওই যে বললাম খঞ্জগুরু দোষ রয়েছে, সেটাকে একটু ঠিক করুন। আর বিয়ে কিন্তু এখন বয়স কত হলো? এখনো 24+ চলছে। 26-এর আগে বিয়ে কিন্তু হবে না। আচ্ছা, 26 বছর বয়সের পরে বিয়ে হবে। হ্যাঁ, তবে বিবাহ স্থানটাও গোলমাল আছে। বিবাহ স্থানে বৃহস্পতি শনির খঞ্জগুরু দোষ। শনি হচ্ছে খঞ্জ মানে খোঁড়া, আর বৃহস্পতি হচ্ছে গুরু। এই শনি এবং বৃহস্পতিটা একসঙ্গে বসে পড়লেই গন্ডগোল। দাদা, ওটা কি 26-এ হবে মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে কেন, আমার প্রেডিকশন মনে হচ্ছে। আবার কি, আমি যখন বলেছি তখন হবেই, 26-এর পরে হবে। কিন্তু ম্যারেড লাইফ ভালো নয়। আছে শনি সপ্তম ঘরে, অবশ্য তারে খোঁড়া করে। শনি সপ্তমে থাকলে তার বিবাহিত জীবন খোঁড়া হবে। শনি সপ্তমে একেবারেই ভালো নয়। তো সেই জায়গাটা বিয়ের আগে ঠিক করবেন। 8584038638 যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন, ফোন নাম্বার যাচ্ছে। এছাড়াও যে কোনো চেম্বারের জন্য 8584038631 যাচ্ছে বুকিং নাম্বার। আমি এটা চট করে বলে দিই, আগস্ট মাস কোন নক্ষত্রে কেমন যাবে। অশ্বিনী কর্মে, নক্ষত্র অনুযায়ী প্রেডিকশন করছি যে আগস্ট মাসটা আপনার কেমন যাবে। যাদের অশ্বিনী নক্ষত্রে জন্ম, কর্মে বাধা, আঘাতপ্রাপ্তির যোগ, শরীর ভোগাবে। ভরণী আর্থিক দুশ্চিন্তা ভোগাবে, সহকর্মীদের শত্রুতায় ক্ষতি। কৃত্তিকা গুরুজনের শারীরিক বিপত্তি, তবে উপার্জন বাড়বে, নতুন কর্মলাভের সুযোগ। রোহিণী শরীর ভোগাবে, অর্থক্ষতির যোগ, ব্যবসায় মন্দা। মৃগশিরা সম্পত্তি ক্রয় বিক্রয়ের শুভ যোগ, হঠকারী সিদ্ধান্তে ক্ষতি। কর্মের পরিবেশ মাসের শেষ ভাগে অনুকূলে আসবে। আদ্রা আর্থিক মন্দা, শরীর ভোগাবে, কর্ম বিভ্রাটের যোগ।
পুনর্বসু ঋণ বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, মনোরগত উপার্জনে বাধা, অন্যের দ্বারা অপদস্থ হতে পারেন। পুষ্যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে প্রবল মতান্তর, কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি, মাসের শেষ ভাগটা কর্মের জটিলতা কাটবে। অশ্লেষা কর্ম পরিবর্তনের শুভযোগ আগস্ট মাসে পাবেন, উপার্জন বৃদ্ধি হবে আগস্ট মাসের শেষে, তবে দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে। মঘা শত্রুতা বৃদ্ধি, কর্মবিভ্রাট, শরীর ভোগাবে। পূর্ব ফল্গুনির কেমন যাবে আগস্ট মাস? পূর্ব ফল্গুনি বিয়ে, শুভ যোগাযোগ, কথাবার্তা শুভ হতে পারে, নতুন কর্মপ্রাপ্তির যোগ, আয় উপার্জন বাড়বে। উত্তর ফল্গুনি চমকপ্রদ সাফল্য, কর্মপ্রচেষ্টা সফল হবে, দূরযাত্রার যোগ। হস্তা মামলা মোকদ্দমা বা পুলিশি হয়রানির শিকার হবেন আগস্ট মাসে, কর্মে বাধা, প্রবল শত্রুতা, শরীর কিছুটা ভোগাবে। চিত্রা শরীর ভোগাবে, কর্মের বিরুদ্ধ পরিবেশ কাটবে, ছোটোখাটো আঘাত প্রাপ্তির যোগ। সাথী দাম্পত্য অশান্তি, বিবাহে বাধা, কর্মে ঝঞ্ঝাট বৃদ্ধি। যাদের বিশাখা নক্ষত্রে জন্ম তাদের আগস্ট মাসে আয় ও উপার্জন বাড়বে, ব্যবসায় অগ্রগতি, নতুন কর্মলাভের সুযোগ আসবে। অনুরাধায় কর্মবিভ্রাট, আর্থিক ক্ষতি, শরীর ভোগাবে, সাংসারিক গোলযোগ। জ্যেষ্ঠা কর্মক্ষেত্র ভোগাবে, মানসিক দুশ্চিন্তা ভোগাবে, অযথা হয়রানির শিকার হবেন, আর্থিক সমস্যা প্রকট হবে, শত্রুতায় ক্ষতি। মূলা কর্মোন্নতি, আয় বৃদ্ধি, ভ্রমণের যোগ, শরীর কিছুটা ভোগাবে, ইন্টারভিউ বা প্রতিযোগিতামূলক বিষয়ে সফলতা। পূর্বাশারা কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি, মন ও মানসিকতা ভালো যাবে না, প্রেমভঙ্গের যোগ, মাসের শেষ ভাগটা নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে। উত্তরাশারা শরীর ভোগাবে, অ্যাক্সিডেন্টের যোগ, বন্ধুস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে শত্রুতা বা বিচ্ছেদ, কর্মে বাধা। শ্রবণা কর্মবিভ্রাট, আর্থিক অনটন, জ্ঞাতিশত্রুতা ভোগাবে, বিবাহে বাধা। ধনিষ্ঠা শেষ মুহূর্তে কোনো কাজ পণ্ড হতে পারে, অপদস্থ হয়রানির শিকার হতে পারেন আগস্ট মাসে। শতবিশা শরীর ভোগাবে, আর্থিক দুশ্চিন্তা, মনোমতো কর্মলাভে বাধা। পূর্ব ভাদ্রপদ নতুন কর্মলাভের যোগ, উপার্জন বৃদ্ধি, বহুদিনের আকাঙ্ক্ষিত ফল প্রাপ্তি। উত্তর ভাদ্রপদ কর্মের কারণে দূরযাত্রা, কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, জটিলতার অবসান। রেবতীর কেমন যাবে আগস্ট মাস? আর্থিক ভোগাবে, শত্রুতায় জেরবার, বহু ব্যয় বৃদ্ধির যোগ, শরীরও কিছুটা ভোগাতে পারে। এই হচ্ছে আগস্ট মাসে নক্ষত্র ফল, এবং সেই অনুযায়ী সকলকে সতর্ক থাকতে হবে। এবং বলবো এখন শ্রাবণ মাস, এটা উপাচারের মাস, এটা আমাদের হিন্দু শাস্ত্রের সবথেকে পবিত্রতম মাস। এই মাসে যে কোনো উপাচার কখনো বৃথা যায় না। এই যে সৌভাগ্য প্রদীপ আমি দেখালাম, শিব শক্তি প্রদীপ, ভাগ্যলক্ষ্মী প্রদীপ, এটা দেখালাম শিব শক্তি প্রদীপ। আর একটা দেখাবো বৈষ্ণব প্রদীপ, যদি কখনো সম্ভব হয়। আচ্ছা, হ্যাঁ, বৈষ্ণব প্রদীপ ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে যেটা দিতে হয়। ওটা কোন সময়? ওটা ধরো যে কোনো একটা পূর্ণিমা, এই যে রাখি পূর্ণিমা আসছে, সেই সময় আমি দেখাবো যে বৈষ্ণব প্রদীপ কিভাবে দিতে হয়। তো যাই হোক, খালি 22শে আগস্ট কিন্তু এবারে কৌশিকী অমাবস্যা পড়েছে। এইটা কিন্তু বছরের সেরা অমাবস্যা। আপনাদের যা যা সমস্যা, এই সমস্যাগুলো তো কোনো গ্রহগত দোষের কারণে হয়। দেখুন, আপনার ছকে হয়তো ভালো গ্রহ রয়েছে, কিন্তু 3-4টে বাজে যোগ চলে গেছে। শ্রাপিত দোষ রয়েছে, জড়ত্ব দোষ, শুক্ররাও জড়ত্ব দোষ থাকলে কোনো দিকে এগোতে দেয় না। দারিদ্র দোষ যদি থাকে, আপনি অনেক পড়াশোনা করে যে অনেক মেধাবী, আপনার চাকরি হতে চাইবে না। খঞ্জগুরু দোষও তাই, এটা থাকলে অনেক পড়াশোনা অনেক কিছু হয়, কিন্তু চাকরি, ভালো চাকরি, মনোমতো চাকরি হতে চায় না। তো এই যে দোষগুলো, কালসর্প দোষ, সাড়ে সাথী, মাঙ্গলিক, এই যে দোষগুলো, যেমন এখন মেষ রাশির সাড়ে সাথী চলছে, মীন রাশির সাড়ে সাথী চলছে, কুম্ভ রাশির সাড়ে সাথী চলছে, সিংহ রাশির ঢাইয়া চলছে, ধনু রাশির ঢাইয়া চলছে। তো এই রাশিগুলো তো ভুগছে। তার সঙ্গে শনির বক্রী দৃষ্টি মকর রাশি, কন্যা রাশি এবং মিথুন রাশির উপরে পড়েছে। তো এই রাশিগুলোকে কম বেশি 4 মাস, 28শে নভেম্বর বক্রী যতদিন না কাটছে, এই রাশিগুলোকে খুব বেশি সাফারার হতে হবে। হ্যাঁ, তো সুতরাং এই দোষগুলো থেকে মুক্তি পেতে কৌশিকী অমাবস্যার জুড়ি মেলা ভার। এই অমাবস্যায় বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিল। দেবী কৌশিকীর আবির্ভাব এই তিথিতে। সব থেকে সমস্ত তন্ত্রে যত বড় বড় কাজ, বড় বড় উপলব্ধি এই কৌশিকী অমাবস্যায় হয়। এবং আমার বাড়িতে কয়েক হাজার মানুষ আসে গ্রহগত দোষের পুজো করতে। যারা আসতে পারছেন না অনলাইনে, এবার যারা দেখিয়েছেন, দেখুন আমি গোল করে আমার লেটারে লিখে দিই আপনার এই দোষ, এই পুজোগুলো লাগবে। আমাদের ওখানে 28-29 ধরনের পুজো হয়, অনেক রকমের পুজো হয়। আমার সঙ্গে 30-32 জন ব্রাহ্মণ থাকে। তো আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে। অফিস থেকে কিন্তু ফোন করে বলবে না যে এই পুজো আছেন আসুন, কারণ কয়েক হাজার মানুষ। আপনাদের নিজেকে ফোন করে যোগাযোগ করতে হবে যে আমার কৌশিকী অমাবস্যায় স্যার পুজো লিখে দিয়েছিলেন, কিভাবে দেব। আর যারা আসতে পারছে না তারা অনলাইনে যোগাযোগ করবেন। যারা এসে পুজো করবেন তারা 9007935831 এই নম্বরে যোগাযোগ করবেন। আর যারা অনলাইনে পুজো দেবেন 9007024095 এই নম্বর।
আর কয়েকদিন কিন্তু এই পুজোর বুকিংটা নেওয়া হবে, তারপরে কিন্তু তখন বলবেন না যে স্যার আপনি কৌশিক অমাবস্যা আমার পুজো লিখে দিয়েছিলেন, আমি শেষ মুহূর্তে যোগাযোগ করেছি, আমি দিতে পারলাম না। কারণ ম্যাক্সিমাম লোক হয়ে গেলে আর নেওয়া হবে না, সুতরাং এখন থেকে যোগাযোগ করুন। আচ্ছা, সময় শেষ হয়ে যাচ্ছে, আমি একটু রাশিফলটা বলে দিই। মেষ কেমন যাবে সামনের সপ্তাহটা আপনাদের? মেষ কর্মের বাধা কাটবে, কর্মে অগ্রগতি, নতুন কর্মলাভের সুযোগ আসবে, বিবাহের বিজ্ঞাপন বা কথাবার্তা শুভ হবে। বৃষ কর্মক্ষেত্রে অশান্তি, এই সপ্তাহে ঝুঁকিপূর্ণ কাজ না করাই ভালো, ব্যয় বাড়বে, শরীর ভোগাবে। মিথুন একাধিক নতুন কাজের সুযোগ পেতে পারেন, দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে। কর্কট ঝামেলা শান্তিতে না জড়ানোই ভালো, একটু বাধা বিপত্তির মধ্যে দিয়ে সপ্তাহের প্রথম ভাগটা যাবে, শেষ ভাগটা শুভ। ভ্রমণকালে বিপত্তির যোগ রয়েছে। সিংহ কর্মলাভ, শত্রুরা পরাস্ত হবে, উপার্জন বাড়বে, তবে ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে। কন্যা কর্মের সমস্যা মিটবে, প্রেমে সফলতা, আর্থিক উন্নতি, সপ্তাহ দূর ভ্রমণের যোগ। তুলা যত্র আয় তত্র ব্যয়, সন্তানের সঙ্গে বিবাদে মনোকষ্ট, কোনো সুখবর পেতে পারেন সপ্তাহের শেষ ভাগে। বৃশ্চিক আয় বাড়বে, ব্যবসায় অগ্রগতি, তবে এই সপ্তাহে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায় রক্তপাতের যোগ রয়েছে, সেই দিকে সাবধানে থাকতে হবে। দাম্পত্য অশান্তি কিছুটা ভোগাবে। ধনু কর্মে সাফল্য, পদোন্নতি, নতুন কর্মের সুযোগ আসবে। এই সপ্তাহে বন্ধুস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে ঝামেলা অশান্তি এবং বিশ্বাসঘাতকতা পেতে হবে। মকর কর্মোন্নতি, কর্মপ্রাপ্তির যোগ, হঠাৎ প্রাপ্তি যোগ রয়েছে, উপার্জন বাড়বে, জ্ঞাতি শত্রুতা ভোগাবে। কুম্ভ ব্যবসায় ক্ষতি, শেষভাগে কর্মলাভের সুযোগ আসবে, দুর্ঘটনায় যোগ, যে কোনো কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সপ্তাহটি শুভ। কর্মস্থল মীন, কর্মস্থলে শত্রুতা বৃদ্ধি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আনুকূল্যতায় পদোন্নতি, নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসবে, গুরুজনের শরীর ভালো যাবে, বিয়ের কথাবার্তা শুভ হবে। এই হচ্ছে 12টা রাশির রাশিফল। আর এখন যে চেম্বারেই দেখান না কেন, সেই চেম্বারে কিন্তু এই যে দক্ষিণাবর্ত শঙ্খ, যেটা বিষ্ণু শঙ্খ বা লক্ষ্মী শঙ্খ বলা হয়, দেখুন এত বড় একটা শঙ্খ, এই শঙ্খ বাড়িতে রাখলেই, হ্যাঁ বাড়িতে রাখলেই আর্থিক উন্নতি হয়। আর এই শঙ্খকে আবার বাঁধানো যায় রূপো দিয়ে, এইদিকে রূপো দিয়ে, যদি ছবি থাকে আমি দেখিয়ে দিতে বলবো, অনেকবারই দেখানো হয়েছে যে এই রূপো দিয়ে বাঁধিয়ে দিতে পারে। আর একটা জিনিস, এই যে দেখুন এইভাবে বাঁধিয়ে সুন্দরভাবে রাখা যায়। তো আমি বলবো যে আপনারা যারা দক্ষিণাবর্ত শঙ্খ পেয়েছেন অলরেডি, এখন তো যে কোনো চেম্বারে আমাকে দেখালেই পাবেন, এইভাবে বাঁধিয়ে যদি আপনারা একটা ছবি তুলে তার যদি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান, হ্যাঁ আমরা সেরা সাজ যে হবে তাকে একটা ভালো পুরস্কার দেবো আমার তরফ থেকে। দারুণ কন্টেস্ট, সেরা মানে কয়েক হাজার শাক আমি তো দিয়েছি এই কয়েকদিনের মধ্যে, এটা কৌশিক অমাবস্যা পর্যন্ত দেওয়া হবে। এটা ভেরি রেয়ার শাক। এইরকম সুন্দরভাবে বাঁধিয়ে বা যতটা আপনার সামর্থ্য, রূপো দিয়ে যতটা আপনার সামর্থ্য, আমাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই নাম্বারে আপনারা এটা কন্টেস্টটা কতদিন চলবে? আপ টু ধনতেরাস পর্যন্ত। ধনতেরাসের পরে এটা ডিক্লেয়ার করবো কার শাকটা সুন্দর হয়েছে, তার জন্য ভালো পুরস্কার কিন্তু তখন আমি দেবো। কেন দক্ষিণাবর্ত শঙ্খ যত সুন্দরভাবে বাড়িতে বাঁধিয়ে রাখবে তত এর উপকারিতা, তত আপনার দিনে দিনে আর্থিক উন্নতি হবে, তত আপনার দিনে দিনে শুভ হবে। ভগবান বিষ্ণুনাথে এই শাক থাকে, এইটা কিন্তু জল শাক নয়, যেটা বাড়িতে নর্মাল আমরা যে শাক বাজাই সেই শাক নয়। এই শাকের দেখুন বিশেষত্ব হচ্ছে এর এই দিকটা ডান দিকে, আর যেটা আমরা বাড়িতে বাজাই সেটা বাঁ দিকে থাকে, ওটা অনেক বেশি পাওয়া যায়, কিন্তু এটা রেয়ার। সেই জন্য এটাকে বলা হয় বিষ্ণু শাক বা লক্ষ্মী শাক। তো এই শাকটা, এবং এই শাক যথেষ্ট রেয়ার। সামনে দেখো শ্রাবণী পূর্ণিমা আসছে, রাখি পূর্ণিমা আসছে, সেই দিনে এগুলোকে প্রতিষ্ঠা করতে হয়। একদম, এবং অনেক কিছু জানলাম আজকের এই বিশেষ পর্ব থেকে, রবিবাসরীয় পর্ব থেকে। তবে আজকের পর্ব শেষ করবার সময় একদম হয়ে গিয়েছে। 8584038631 এটাই নম্বর। যে কোনো চেম্বার, মালদা, কৃষ্ণনগর, শিলিগুড়ি, যে কোনো চেম্বারে আপনি এই ফোন নম্বরে ফোন করবেন। আজকের পর্ব শেষ করতে হচ্ছে, দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে নজর রাখুন। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।